নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। কালকে বন্ধুগণ প্রেসিডেন্ট চ্যাপ্টার প্রায় শেষ হয়ে গেছিলো, শুধু দুটো জিনিস বাকি ছিল, একটা হচ্ছে অর্ডিন্যান্স পাওয়ার আর একটা হচ্ছে প্যাডনিং পাওয়ার। তো এই দুটো জিনিস শেষ করে আজকে ভাইস প্রেসিডেন্টও করে নেবো। ভাইস প্রেসিডেন্ট খুব ছোটো একটা চ্যাপ্টার, তো 2 কি 3 পৃষ্ঠা আছে, তো খুব বেশিক্ষণ টাইম লাগবে না। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। অর্ডিন্যান্স মেকিং পাওয়ার দি প্রেসিডেন্টের খুব ইম্পর্টেন্ট একটা পাওয়ার প্রেসিডেন্টের, অর্ডিন্যান্স মেকিং পাওয়ার। এখানে দেখো, এখানে অনেক লেখা আছে, আমি তোমাদের বলে দেবো ইম্পর্টেন্ট যেগুলো লেখা, বেশিরভাগটা ইম্পর্টেন্ট। তো পুরোটা তোমাদের পড়ে আমি এবং বুঝিয়ে দেবো যে এক্স্যাক্টলি কী অর্ডিন্যান্স মেকিং পাওয়ার। খুব সিম্পল ভাষায় যদিও লেখা আছে, এ নয় যে খুব কমপ্লেক্স ভাষায় লেখা আছে। একবার পড়লে তোমরা অনেক সময় বুঝে যাবে যে কী বলতে চাইছে এক্স্যাক্টলি। তো দেখো কী লেখা আছে, অর্ডিন্যান্স মেকিং পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট, আর্টিকেল 123। আমরা সবাই জানি আর্টিকেল 123তে অর্ডিন্যান্স জারি করতে পারে প্রেসিডেন্ট। কখন করতে পারে? যখন কোনো আর আনফোর্সিন কিংবা আর্জেন্ট ম্যাটার যখন প্রেসিডেন্ট মনে করে, ঠিক সেই সময় প্রেসিডেন্ট কোনো অর্ডিন্যান্স জারি করতে পারে। দিস অর্ডিন্যান্স হ্যাভ দ্য সেম ফোর্স অ্যান্ড এফেক্ট অ্যাজ অ্যান অ্যাক্ট অফ দ্য পার্লামেন্ট বাট আর টেম্পোরারি লজ। এটা যেমন পার্লামেন্টে কোনো অ্যাক্ট পাস হয় সেরকমভাবেই এটা পাস হবে, কিন্তু অ্যাজ এ টেম্পোরারি ল, মানে কোনো পার্মানেন্ট ল নয়। যে কোনো সময় যেন প্রেসিডেন্ট যে কোনো সময় অর্ডিন্যান্স আবার উইথড্রও করে নিতে পারে, এবং উইথড্রন করার জন্য কোনো মানে পার্লামেন্টে কোনো বিল পাস করতে হয় না, এরকম কিছু করতে হয় না। যে কোনো সময় প্রেসিডেন্ট উইথড্রন করতে পারে, কিন্তু কোনো ল ওইরকমভাবে উইথড্রন করা যায় না। জানো ল কী করে হয়? ল পাস করার পর, মানে কোনো অ্যাক্ট পাস করার পর সেটা লতে কনভার্ট হতে গেলে জুডিশিয়াল রিভিউ হয় সুপ্রিম কোর্টে। যদি সুপ্রিম কোর্টে জুডিশিয়াল রিভিউতে সুপ্রিম কোর্ট দেখে না ঠিক আছে একটা, তখনই ওই অ্যাক্টটা অ্যাজ এ ল কনভার্ট হয়ে যায়। এবার একবার লতে কনভার্ট হয়ে গেলে আবার সেটা তুলে দিতে গেলে অত সোজা না, অনেক ডিফিকাল্ট প্রসেস। কিন্তু এক্ষেত্রে প্রেসিডেন্টের কাছে পুরো পাওয়ার দেওয়া আছে, প্রেসিডেন্ট যে কোনো সময় কিন্তু অর্ডিন্যান্স উইথড্রন করতে পারে। তো অর্ডিন্যান্স মেকিং পাওয়ার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট লেজিসলেটিভ পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট। ইট হ্যাজ বিন ভেস্টেড টু হিম ডিউরিং সাম আর্জেন্ট সিচুয়েশনের জন্য। 4টে লিমিটেশন দাও কী কী আছে, কখন আর কি অর্ডিন্যান্স জারি করতে পারবে, কী কী কোন কোন সিচুয়েশনে, 4টে দেখা যাচ্ছে। 1 নম্বর হচ্ছে হি ক্যান প্রমুলগেট অর্ডিন্যান্স অনলি হোয়েন, ভালো করে সেন্টেন্সগুলো পড়বে, এখান থেকে কিন্তু কোশ্চেন তৈরি হয়ে যায়। কারণ যদি একটু ডিপ অ্যানালাইসিস করে কোশ্চেন করে তাহলে কিন্তু এরকমই সেন্টেন্স অনুযায়ী কোশ্চেন দিয়ে দেবে, 2-3টে স্টেটমেন্ট দেবে, বলবে কোনটা ঠিক কোনটা ভুল বলো। এরকম কোশ্চেন ডাব্লিউবিসিএসে দিচ্ছি, ইউপিএসসি তো দিয়েই যায়, এবং ডাব্লিউবিসিএস কিন্তু এই কোশ্চেনগুলোই ফলো করছে, স্টেটমেন্ট ওয়াইজ কোশ্চেন। তো সেই জন্য স্টেটমেন্টগুলো খুব ভালো করে বুঝতে হবে। একবার বুঝে গেলে আর কোনো টেনশন নেই। কখন দেখো অর্ডিন্যান্স জারি করতে পারে প্রেসিডেন্ট? তখন যখন দুটো হাউস, বোথ দ্য হাউস অফ দ্য পার্লামেন্ট সেশনে থাকবে না, নট ইন সেশন, অর when either of the two house of the parliament is not in session, মানে হয় দুটো হাউসে সেশনে থাকবে না, না হয় যে কোনো একটা হাউস দুটোর মধ্যে সেশনে থাকবে না। মানে অ্যাটলিস্ট একটা হাউসকে সেশনে থাকতে হবে, কিংবা একটা হাউসকে সেশনে না থাকতে হবে। একটা হাউস যদি সেশনে না থাকে তখনই অর্ডিন্যান্স জারি করতে পারবে, কিন্তু যখন দুটো হাউসই সেশনে থাকবে তখন কিন্তু অর্ডিন্যান্স জারি করতে পারবে না। দেখো, অ্যান অর্ডিন্যান্স মেড হোয়েন বোথ দ্য হাউস আর ইন সেশন ইজ ভয়েড। এটা বলেছে দুটো হাউসই যদি সেশনে থাকে তখন যদি অর্ডিন্যান্স জারি করে তো সেটা অ্যাজ এ নাল অ্যান্ড ভয়েড হিসাবে গণ্য করা হবে। দাস দ্য পাওয়ার অফ প্রেসিডেন্ট টু লেজিসলেট বাই অর্ডিন্যান্স ইজ নট এ প্যারালাল পাওয়ার অফ লেজিসলেশন। 2 নম্বর দেখো, হি ক্যান মেক অ্যান অর্ডিন্যান্স অনলি when he is satisfied that the circumstances exist that render it necessary for him to take immediate action। মানে প্রেসিডেন্ট যখন স্যাটিসফাই হবে যে অর্ডিন্যান্স এখন একটা জারি করার দরকার আছে, প্রেসিডেন্টের স্যাটিসফ্যাকশনের ওপর ডিপেন্ড করছে যে অর্ডিন্যান্স জারি হবে। ইন কুপার কেস দেখো 1970-তে, তোমাদের অনেক কিছু কেস আছে, যেন অনেক কেস থেকে ডাব্লিউবিসিএসসি কোশ্চেন দেয়, স্পেশালি মেনে দেয়, প্রিলিতে অত আসে না। যে সব ল্যান্ডমার্ক কেসগুলো আছে, সব বিভিন্ন অনেক কটা কেস আছে, তো এই কেসের একটা ভিডিও আমি করে দেবো। যে ইম্পর্টেন্ট কেসগুলো আছে সেই কেসগুলো থেকে যে কোশ্চেনগুলো আসে, কীভাবে কোশ্চেন আসে, কেসগুলো একটা ডিটেলস একটা ভিডিও আমি বানিয়ে দেবো। অর্থাৎ এখানে যা লেখা আছে এইটুকুই দেখো। ইন কুপার কেস 1970, সুপ্রিম কোর্ট হেল্ড দ্যাট প্রেসিডেন্ট স্যাটিসফ্যাকশন ক্যান বি কোশ্চেন ইন আ কোর্ট অন দ্য গ্রাউন্ড অফ ম্যালাফার্ট। মানে প্রেসিডেন্টের স্যাটিসফ্যাকশন হলেই প্রেসিডেন্ট জারি করে দিল, সেটা কিন্তু সুপ্রিম কোর্টে, মানে জুডিশিয়াল রিভিউর আন্ডারে আসবে প্রেসিডেন্টের স্যাটিসফ্যাকশন। দিস মিনস দ্যাট দ্য decision of the president to issue an ordinance can be questioned in a court on the ground that the president has prorogued one house or both houses of parliament deliberately with a view to promulgate an ordinance on a controversial subject। মানে নিশ্চয়ই বুঝতে পারছো কি বলতে চাইছে, যে প্রেসিডেন্টের স্যাটিসফ্যাকশন কেন সুপ্রিম কোর্ট বলছে দেখা হবে। কারণ হচ্ছে প্রেসিডেন্ট অনেক সময় কী করে,
অ্যাকচুয়ালি প্রেসিডেন্ট তো করেন, যেটা আমি আগেও বলেছি, প্রেসিডেন্ট কোনো কাজ করছে মানে সেটা কাউন্সিল অফ মিনিস্টার ইন্ডিয়ার এগুলোভাবে ইনভলভ আছে, মানে কাউন্সিল অফ মিনিস্টার প্রেসিডেন্টকে গাইড করছে কাজটা করার জন্য। এবং কী কাজ, অনেক সময় ইচ্ছা করে ডেলিভারেটলি কোনো হাউসকে প্রোডাক্ট করে দিল, সেশন এন্ড করে দিল, সেশন এন্ড করে কোনো একটা কন্ট্রোভার্সাল ইস্যুতে একটা অর্ডিন্যান্স জারি করে দিল, মানে যেটা বলে ক্ষমতার অপব্যবহার যেটাকে বলে, তো এরকম যদি করে দেয় কখনো, তো সেই জন্য সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়েছিল যে প্রেসিডেন্টের স্যাটিসফ্যাকশনও কিন্তু কোর্টের মধ্যে পুরোপুরি দেখা হবে। এ নয় যে যখন ইচ্ছা যা ইচ্ছা আমার ক্ষমতার আমি অপব্যবহার করে দেবো, এরকম কিন্তু হবে না। So as to bypass the parliamentary decision, thereby the 38 Constitution Amendment 1975 made the President satisfaction final. দেখো 38 Constitution Amendment কি বলেছে 1975 প্রেসিডেন্টের স্যাটিসফ্যাকশন হচ্ছে ফাইনাল, এবং ওটা হচ্ছে বিয়ন্ড জুডিশিয়াল রিভিউ, মানে জুডিশিয়াল রিভিউর আন্ডারে কিন্তু ওটা আসবে না। কোনটা বলেছে, কোন কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট? 38 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বলেছে 1975 প্রেসিডেন্টের স্যাটিসফ্যাকশনই ফাইনাল, কোনো কোর্টে কোনো জুডিশিয়াল রিভিউ আন্ডারে কিন্তু ওটা আসবে না। কিন্তু 44th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট দেখো 1978-এ প্রেসিডেন্টের স্যাটিসফ্যাকশন বলেছে জাস্টিসেবল অন দ্য গ্রাউন্ড অফ ম্যালাফাইড। তো অনেক মানে কী বলবো, 38 আর 42 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, যেটাকে মিনি কনস্টিটিউশন বলে 42 থাকে, অনেক কিছু, তখন প্রাইম মিনিস্টার ছিল ইন্দিরা গান্ধী, তো অনেক কিছু এমন স্টেপ নেওয়া হয়েছিল যেগুলো আর কি ক্ষমতার অপব্যবহার যাকে বলে। তো সেই অনেক কিছু স্টেপ 44th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টে অনেক সেই ভুলগুলো আর কি শোধরানো হয়েছে। যেমন এরকম ভুল যে প্রেসিডেন্টের স্যাটিসফ্যাকশনই ফাইনাল, কোনো জুডিশিয়াল রিভিউ হবে না, মানে নিজের যা ক্ষমতা আছে আমি সেটা পুরোপুরি ইউজ করবো, ইউজ না মিস ইউজ করবো। কিন্তু 44th দেখো বলেছে না, প্রেসিডেন্টের স্যাটিসফ্যাকশন থাকলেও সেটা কিন্তু আন্ডার জুডিশিয়াল রিভিউতেই থাকবে। এবার 3 নম্বর দেখো, হিজ অর্ডিন্যান্স মেকিং পাওয়ার ইজ co-extensive as regards all matter except duration with the law making power of the parliament. This has two implications. An ordinance can be issued only on those subjects on which the parliament can make laws. B কি আছে দেখো, an ordinance is subject to the same constitutional limitation as an act of parliament. Hence an ordinance cannot abridge or take any of the fundamental right. মানে ফান্ডামেন্টাল আমরা জানি যে পার্লামেন্ট যে কোনো ল অ্যাক্ট পাস করলে সেটা যদি ফান্ডামেন্টাল রাইটকে ব্রিচ করে আমাদের, তাহলে কিন্তু সেটা বেসিক স্ট্রাকচার এগেনস্টে চলে যায় এবং সেই লটা কিংবা সেই অ্যাক্টটা সুপ্রিম কোর্টে যায় এবং সেটা নাল অ্যান্ড ভয়েড হিসাবে ঘোষিত হয়ে যায়, ফলে সেটা কোনো দিনও একটা লতে কনভার্ট হয় না। তো সেম জিনিস এখানেও বলে যে এরকম কোনো অর্ডিন্যান্স যদি কোনো দিন জারি হয়, যদি যেটা ফান্ডামেন্টাল রাইটকে ব্রিচ করার চেষ্টা করছে, তাহলে কিন্তু সেই অর্ডিন্যান্সটাও নাল অ্যান্ড ভয়েড হিসাবে ঘোষণা করে দেওয়া হবে। তো এরকম অর্ডিন্যান্স কিন্তু জারি করা হবে না, মানে সেই ক্ষেত্রে কিন্তু সেম লিমিটেশন থাকবে যেটা কিন্তু অন্য কোনো অ্যাক্টের ক্ষেত্রে পার্লামেন্টে আছে। আচ্ছা, এরপর দেখো 4 নম্বর দেখো লিমিটেশন কী আছে। এভরি অর্ডিন্যান্স ইস্যুড বাই দ্য প্রেসিডেন্ট ডিউরিং দ্য রিসেস অফ পার্লামেন্ট মাস্ট বি লেড বিফোর বোথ হাউস অফ দ্য পার্লামেন্ট হোয়েন ইট রিঅ্যাসেম্বলিজ। মানে পার্লামেন্ট, আমরা জানি পার্লামেন্ট যখন সেশনে থাকেন তখন অর্ডিন্যান্স ইস্যু করতে হবে, এবং পার্লামেন্ট যখন রিঅ্যাসেম্বলি হবে তখন কিন্তু অর্ডিন্যান্সটা পেশ করতে হবে পার্লামেন্টের সামনে। ইফ দ্য অর্ডিন্যান্স ইজ অ্যাপ্রুভ বাই বোথ হাউস অফ দ্য পার্লামেন্ট, তাহলে ওটা অ্যাজ এ অ্যাক্ট হিসাবে গণ্য করা হবে। মানে এখন রিসেন্ট যদি তুমি একটা লেটেস্ট নিউজ বলে আমরা শুনেছি যে একটা অর্ডিন্যান্স জারি করা হয়েছে ডাক্তারদের, স্বাস্থ্যকর্মীদের যে মারা হচ্ছে তার এগেনস্টে, যদি কেউ মারে তার 5 বছর কি 7 বছর জেল এরকম কিছু একটা হবে, প্লাস ক্ষতিপূরণ দিতে হবে, এরকম একটা অর্ডিন্যান্স আগের এপ্রিলে সম্ভবত জারি হয়েছিল, এরকম শুনেছি। এখন যেমন পার্লামেন্টের সেশন এখন বন্ধ করা হয়েছে যেহেতু কোভিড-19 আউটব্রেকের জন্য, তো সেই জন্য অর্ডিন্যান্সটা জারি করা হয়েছে। এবং এই অর্ডিন্যান্সটা অ্যাজ এ মানে ল পাস হবে কিংবা অ্যাজ এ অ্যাক্ট কখন হবে, যখন পার্লামেন্টে আবার পার্লামেন্ট রিঅ্যাসেম্বল হবে তখন পার্লামেন্টে এটা পেশ করতে হবে, এবং কোন টাইমে পেশ করতে হবে সেটাও দেখো লেখা আছে। ইফ পার্লামেন্ট টেক্স নো অ্যাকশন অ্যাট অল, দ্য অর্ডিন্যান্স সিজ টু অপারেট অন দ্য এক্সপায়ারি অফ 6 উইকস ফ্রম দ্য রিঅ্যাসেম্বলি অফ দ্য পার্লামেন্ট। মানে পার্লামেন্ট রিঅ্যাসেম্বলি হওয়ার 6 সপ্তাহের মধ্যে অর্ডিন্যান্সটাকে দুটো হাউসেই পাস করতে হবে, তাহলেই সেই অর্ডিন্যান্সটা একটা অ্যাক্ট হিসাবে গণ্য হবে। যদি 6 সপ্তাহের মধ্যে অর্ডিন্যান্সটার মানে পার্লামেন্ট যদি কিছু না করে, অর্ডিন্যান্সটা মানে পাস করলো না ধরে নাও, তাহলে কিন্তু অর্ডিন্যান্সটা অ্যাক্ট হবে না এবং ওটা ওখানেই এন্ড হয়ে যাবে। The ordinance may also cease to operate even earlier than the prescribed 6 weeks if both the House of the Parliament pass resolution. যদি 6 উইক্সের আগেও অর্ডিন্যান্স
এন্ড হয়ে যেতে পারে। যদি পার্লামেন্ট রেজলিউশন পাস করে ডিসঅ্যাপ্রুভিং রেজলিউশন, তাহলে কিন্তু 6 উইক্সের আগেই ওই অর্ডিন্যান্সটা এন্ড হয়ে যেতে পারে। কিংবা যদি 6 উইক্স অ্যাসেম্বলি হওয়ার 6 সপ্তাহের মধ্যে কোনো স্টেপ যদি না হয়, তাহলে অটোমেটিক্যালি ওটা এন্ড হয়ে যাবে। আচ্ছা, ইফ দ্য হাউস অফ দ্য পার্লামেন্ট আর সামন টু রিসেম্বল on different dates, the period of 6 weeks is calculated from the later two dates. This means that the maximum life of an ordinance can be 6 months and 6 weeks. এটা কিন্তু কোশ্চেন আসছে, মনে রাখো কোন একটা অর্ডিন্যান্সের ম্যাক্সিমাম লাইফ কতক্ষণ থাকবে? 6 মান্থ আর 6 উইক। 6 মান্থটা কেন? 6 উইক তো এক্ষুনি আমরা দেখলাম যে 6 সপ্তাহের মধ্যে অ্যাপ্রুভ করতে হবে রিঅ্যাসেম্বলি হওয়ার। এবার 6 মান্থ কেন হচ্ছে? 6 মান্থ হচ্ছে, আমরা জানি যে পার্লামেন্টের দুটো সেশনের মাঝে সবসময় মিনিমাম আর কি 6 মাসের গ্যাপ থাকে। মানে 6 মাসের মধ্যে পার্লামেন্টে আর একটা সেশন চালু করতে হবে। পার্লামেন্টের 3টে সেশন হয় আমরা জানি, উইন্টার সেশন, মনসুন সেশন, উইন্টারটাকে বাজেট সেশনও বলে, মনসুন সেশন আর আমাদের সামার সেশন, এই 3টে সেশন হয়। তো উইন্টার বা বাজেট যেটা ফেব্রুয়ারি থেকে 4 মাস মোটামুটি হয়। এরপর মানে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, তারপর জুন বাদ দিয়ে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর তোমাদের মনসুন সেশন হয়। তারপর জুলাই, আগস্ট, সেপ্টেম্বর বাদ দিয়ে তোমাদের অক্টোবর বাদ দিয়ে নভেম্বর, ডিসেম্বর তোমাদের উইন্টার সেশন নভেম্বর ডিসেম্বর হয়, উল্টো বলে দিলাম। উইন্টার সেশন নভেম্বর ডিসেম্বরে হয়। আর তোমার ফেব্রুয়ারি থেকে যেটা, সেটা বাজেট সেশনে, বাজেট, মনসুন আর উইন্টার, এই 3টে সেশন আছে। সামার সেশন কোনো নেই, বা অনেক সময় তোমার বাজেটটাকে অনেক সময় সামারে বলে যায়, যেহেতু সামার অবধি যায়। সেই জন্য উইন্টার সেশন নভেম্বর ডিসেম্বর 2 মাস, 4 মাস প্রথম ফেব্রুয়ারি থেকে 4 মাস হচ্ছে তোমার বাজেট সেশন, আর মাঝে 3 মাস হচ্ছে মনসুন। তো অটোমেটিক্যালি 6 মাস তো গ্যাপ থাকে না দুটো সেশনের মাঝখানে, বাট মিনিমাম 6 মাস গ্যাপ থাকতে হয়। তো সেই জন্য 6 মান্থ আর 6 উইক্স এই দুটো, মানে এটা হচ্ছে ম্যাক্সিমাম অর্ডিন্যান্স, মানে অর্ডিন্যান্সকে পাস করতে হবে ম্যাক্সিমাম, এটা টাইম লিমিট তোমাদের। আচ্ছা, এরপর দেখো ম্যাক্সিমাম লাইভ অর্ডিন্যান্স 6 months 6 weeks ইন কেস অফ নন অ্যাপ্রুভাল বাই দ্য পার্লামেন্ট। If an ordinance is allowed to lapse without being placed before the parliament, then the acts done and completed under it before it ceases to operate remain fully valid and effective. মানে অর্ডিন্যান্স এন্ড হওয়ার আগে যদি অর্ডিন্যান্সে যা যা বলা ছিল ওই অনুযায়ী যে যা স্টেপ নেওয়া আছে ওগুলো কিন্তু ক্যান্সেল হবে না। ওগুলো কিন্তু যেমন অপারেট হচ্ছে ওরকমভাবে অপারেটিভ থাকবে, ওগুলো কিন্তু ক্যান্সেল হবে না। এরকমই আমরা পড়েছিলাম কোথায়, প্রেসিডেন্টের ক্ষেত্রে। প্রেসিডেন্টের ইলেকশন যদি ইনভ্যালিড ঘোষণা করে সুপ্রিম কোর্ট, তাহলে কিন্তু প্রেসিডেন্ট যে কাজগুলো করে গেছে সেগুলো কিন্তু ওইভাবেই থাকবে, ওগুলো কিন্তু ক্যান্সেল হবে না। এবার দেখো, প্রেসিডেন্ট ক্যান অলসো উইথড্র অ্যান অর্ডিন্যান্স অ্যাট এনি টাইম, যেটা বললাম প্রেসিডেন্ট যে কোনো সময় অর্ডিন্যান্স উইথড্র করতে পারে। However, his power of ordinance making is not discretionary power, and he can promulgate or withdraw an ordinance only on the advice of the Council of Ministers headed by Prime Minister। যেটা আমি বললাম যে প্রেসিডেন্ট যে কোনো কাজ কাউন্সিল অফ মিনিস্টারের পরামর্শে করে, নিজে থেকে কোনো কাজ করে না। অর্ডিন্যান্স উইথড্রন হয়তো প্রেসিডেন্টই করবে, কিন্তু অন দ্য অ্যাডভাইস অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার। এরপর দেখবে, এরপর এখান থেকে এগুলো একবার রিডিং করতে পারো, এগুলো অতটা ইম্পর্টেন্ট এখানে সেরকম কিছু লেখা নেই তোমার। এরপর তোমার প্যারডনিং পাওয়ার চলে আসে প্রেসিডেন্টে। আর্টিকেল 72 অনুযায়ী কনস্টিটিউশন এম্পাওয়ার্স দ্য প্রেসিডেন্ট টু গ্র্যান্ট পার্ডনস টু দ্য পারসন। কোন কোন ক্ষেত্রে দেখো, 3টে ক্ষেত্রে। একটা হচ্ছে যদি ইউনিয়ন ল কোনো পানিশমেন্ট দেয়। সেকেন্ড কি হচ্ছে মিলিটারি কোর্ট বা কোর্ট মার্শিয়ালে যদি সে পানিশমেন্ট অফ সেন্টেন্স হয়। থার্ড হচ্ছে সেন্টেন্স ইজ আ সেন্টেন্স অফ ডেথ। তো এই 3টে ক্ষেত্রে প্রেসিডেন্ট পার্ডন করতে পারে। এরপর ডিটেলসে লেখা আছে পার্ডনিং পাওয়ারগুলো। পার্ডন মানে দেখো কি আছে, ইট রিমুভস বোথ দ্য সেন্টেন্স অ্যান্ড দ্য কনভিকশন অ্যান্ড কমপ্লিটলি অ্যাবসলভ দ্য কনভিক্ট ফ্রম অল সেন্টেন্সেস, পানিশমেন্ট অ্যান্ড ডিসকোয়ালিফিকেশন। মানে পুরোপুরি ছেড়ে দেওয়া আর কি। যা শাস্তি পেয়েছিল, সে ফাঁসির সাজা হোক, যাবজ্জীবন হোক, যাই মানে শাস্তি পাক, পুরোপুরি সেই পুরো শাস্তি তাকে আর কি ক্ষমা করে দিল। তাকে সব যা যা পানিশমেন্ট ছিল সব কিছু তাকে পার্ডন করে দিল, তাকে রিলিজ করে দিল। এটা হচ্ছে পার্ডন, মানে কোনো শাস্তি তার হলো না আর কি আলটিমেটলি। সেকেন্ড হচ্ছে কমিউটেশন মানে দেখো, ইট ডিনোট দ্য সাবস্টিটিউশন অফ ওয়ান ফর্ম অফ পানিশমেন্ট ফর এ লাইটার ওয়ান। এক্সাম্পল দিচ্ছে দেখো, ডেথ সেন্টেন্স মে বি কমিউটেড টু rigorous imprisonment which in turn may be commuted to a simple imprisonment। মানে কোনো পানিশমেন্ট, কোনো একটা বড় পানিশমেন্ট, সেটাকে
ওর থেকে আর কি ছোটো পানিশমেন্টে কনভার্ট করা হলো, মানে ডেথ সেন্টেন্স যদি কেউ পায় তো সেই ডেথ সেন্টেন্সটাকে ক্যান্সেল করে তাকে একটা ইমপ্রিজনমেন্টে দিয়ে দিল, মানে 14 বছরের বলে না, 14 বছরের যাবজ্জীবন কারাদণ্ড, এরকম ডেথ সেন্টেন্স ক্যান্সেল করে 14 বছরে যাবজ্জীবন কারাদণ্ড ওই হিসাবে দিয়ে দিল। কিংবা কোনো সিম্পল ইমপ্রিজনমেন্ট, মানে অনেক সময় যেটা বলে না, যেটা অনেক সময় আমরা শুনে থাকি যেটা বলে সশ্রম কারাদণ্ড, মানে শ্রম করতে হবে এরকম কারাদণ্ড। তো ওইরকম সশ্রম কারাদণ্ড থেকে অনেক সময় আবার সিম্পল ইমপ্রিজনমেন্ট, মানে অত কাজ করতে হবে না, এরকম ইমপ্রিজনমেন্টেও ট্রান্সফার করে দিল, মানে একটা ফর্ম থেকে তার থেকে কম একটু শাস্তিযোগ্য কোনো ফর্মে ট্রান্সফার করলো, সেটা হচ্ছে কমিউটেশন। আচ্ছা, রেমিশন কি? রেমিশন হচ্ছে ইট ইমপ্লাই রিডিউসিং দ্য পিরিয়ড অফ সেন্টেন্স উইদাউট চেঞ্জিং ইটস ক্যারেক্টার। ফর এক্সাম্পল, a sentence of rigorous imprisonment for 2 years may be remitted to rigorous imprisonment for 1 year. এখানে কি দেখো, ভালো করে দেখো, রেমিশনে কি বলেছে, পিরিয়ডটা কমবে, শুধু 2 বছর থেকে 1 বছর হবে, কিন্তু ক্যারেক্টার চেঞ্জ হবে না। ক্যারেক্টার মানে সশ্রম কারাদণ্ড যদি 2 বছর দেয়, তো সশ্রম কারাদণ্ডই হবে 1 বছর, সশ্রমটা আর রিল্যাক্স হবে না। কমিউটেশনে সশ্রমটা রিল্যাক্স হবে, মানে একটু রিল্যাক্সেশন দেবে আর কি। রেমিশনে কোনো রিল্যাক্স নাই, হয়তো শুধু পিরিয়ডটা কমবে। আর রেসপাইটে দেখো কী আছে, রেসপাইটও সেম, এখানেও পিরিয়ডটা একটু কমবে, কিন্তু এখানে কাদের জন্য কমবে, সবার জন্য, যারা স্পেশাল ফিজিক্যাল ডিসএবিলিটি থাকবে, যাদের কোনো কনভিক্টে কিংবা প্রেগনেন্সি অফ এ ওমেন অফেন্ডার, তাদের ক্ষেত্রে এখানে সাজাটা একটু কম হবে। রিপ্রাইভ কি? রিপ্রাইভে দেখো, তো স্টে অফ দ্য এক্সিকিউশন অফ এ সেন্টেন্স, স্পেশালি দ্যাট অফ ডেথ, অফ আ টেম্পোরারি পিরিয়ড, ইস পারপাস ইজ টু এনেবল কনভিক্ট টু হ্যাভ দ্য টাইম টু সিক পার্ডন অর কমিউটেশন ফ্রম দ্য প্রেসিডেন্ট। এখানে কি বলছে, কোনো ডেথ সেন্টেন্স, স্পেশালি ডেথ সেন্টেন্সের ক্ষেত্রে এক্সিকিউশনটা কিছু সময়ের জন্য, টেম্পোরারি পিরিয়ডের জন্য হোল্ড করে রাখা, মানে কিছুক্ষণের জন্য স্টপ করে দিল, এ নয় যে ক্যান্সেল করে দিল, পার্ডন করে দেয়নি, মানে পার্ডন যাতে করতে পারে, কিংবা কমিউটেশন মানে ওই ডেথ সেন্টেন্সকে সশ্রম কারাদণ্ডে কনভার্ট করলো, যাতে এইগুলো করার একটু সময়টা পায়, সেই জন্য কিছু সময়ের জন্য তাকে ওই মানে তার যে সাজাটা ছিল, ফাঁসিটা, সেটা রদ করে দিল কিছু সময়ের জন্য, যাতে সে অন্য কোনো মানে প্রেসিডেন্টকে অ্যাপিল করতে পারে, যাতে ওর সাজাটা একটু কম হতে পারে, কিন্তু ক্যান্সেল করে দেয়নি। এটা হচ্ছে রিপ্রাইভ। এরপর দেখো আর্টিকেল 161, গভর্নরের কাছেও সেম পাওয়ার আছে, গভর্নরও এগুলো করতে পারে, বাট কিছু ডিফারেন্স আছে, দুটো ডিফারেন্স দেখো এখানে কী বলেছে, প্রেসিডেন্ট ক্যান পার্ডন সেন্টেন্সেস কোর্ট মার্শিয়াল, মানে মিলিটারি কোর্ট কিংবা কোর্ট মার্শিয়ালও প্রেসিডেন্ট পার্ডন করতে পারে, কিন্তু গভর্নর সেক্ষেত্রে করতে পারবে না। President can pardon death sentences while governor cannot, even if a state law prescribes death sentence. The power to grant pardon lies with the president, not the governor. Governor ডেথ সেন্টেন্সকে পার্ডন কিন্তু করতে পারবে না, মানে পুরোপুরি তাকে রেহাই করে দিল, এরকম কিন্তু ক্ষমতা গভর্নরের নেই, শুধুমাত্র প্রেসিডেন্টের আছে। যদি স্টেট ল মানে হাইকোর্টে যদি করে, তাহলে কিন্তু গভর্নর হাইকোর্টের অর্ডারকেও কিন্তু চেঞ্জ করতে পারবে না। আচ্ছা, হাউ এভার দ্য গভর্নর ক্যান সাসপেন্ড, রেমিট অর কমিউট আর ডেথ সেন্টেন্স, মানে বাকিগুলো করতে পারে, মানে যেটা কমিউটেশন কি, ডেথ সেন্টেন্সটাকে কমিয়ে দিয়ে সশ্রম কারাদণ্ড করলো, সেই কাজটা করতে পারে, কিন্তু পুরোপুরি রেহাই করতে পারবে না। আচ্ছা, এরপর দেখো, এরপর এখানে সেরম তোমাদের কিছু নেই, 8টা পয়েন্ট আছে, একটুখানি চোখ বুলিয়ে নেবে জাস্ট রিডিং, এটা সেরম এখান থেকে আসে না। শুধু তুমি 3 নম্বর কোয়েশ্চেনটা দেখো, 3 নম্বর পয়েন্টটা আর কি, দ্য পাওয়ার ইজ টু বি এক্সারসাইজ, মানে এখানে কিসের পাওয়ার বলছে, তোমার প্যার্ডনিং পাওয়ার, যেগুলো বলছে প্যার্ডনিং পাওয়ার প্রেসিডেন্টও এখানেও দেখো, প্যার্ডনিং পাওয়ার প্রেসিডেন্ট অন দ্য অ্যাডভাইস অফ দ্য ইউনিয়ন ক্যাবিনেট, মানে ক্যাবিনেটের অ্যাডভাইসই প্রেসিডেন্ট পার্ডনিং পাওয়ার, এখানেও এ নয় যে নিজে থেকে আবার প্রেসিডেন্ট করবে, এখানেও কিন্তু ক্যাবিনেটের ইনডাইরেক্টলি ইনভলভমেন্ট থেকে যায়। 4 নম্বর দেখো, প্রেসিডেন্ট ইজ নট বাউন্ড টু গিভ রিজন ফর হিজ অর্ডার, প্রেসিডেন্টের কোনো মানে বাউন্ড নয় যে কেন এইটা চুজ করলো, ওইটা কেন করলো না, কোনো অ্যান্সারেবল নয় কারো কাছে প্রেসিডেন্ট। আর এখানে তোমার যেটা আছে 7 নম্বর দেখো, দ্য এক্সারসাইজ অফ দ্য পাওয়ার বাই দ্য প্রেসিডেন্ট ইজ নট সাবজেক্ট টু জুডিশিয়াল রিভিউ except where the presidential decision is arbitrary, irrational, malafide or discriminatory. প্রেসিডেন্টের যে ডিসিশনটা নেবে প্রেসিডেন্ট, সেটা কিন্তু জুডিশিয়াল রিভিউর আন্ডারে পড়ে না। শুধুমাত্র কখন পড়বে, যদি কোনো এমন কোনো ডিসিশন প্রেসিডেন্ট নিয়ে নিল যেটা হয়তো কেউ ভাবেনি নেবে, মানে ধরো কোনো টেররিস্ট, তার ফাঁসির সাজা হয়েছে, তাকে হয়তো প্রেসিডেন্ট ছেড়ে দিল, তো এরম যদি কখনো হয়ে থাকে, প্রেসিডেন্ট যদি এরম ডিসিশন হঠাৎ করে নিয়ে নেয়, তখন কিন্তু সেটা
জুডিশিয়াল রিভিউর আন্ডার পড়ে যেতে পারে, কারণ কেন ওই ডিসিশন প্রেসিডেন্ট নিল সেটা কিন্তু কোর্ট খতিয়ে দেখবে। আচ্ছা, এরপর তোমার চলে এসো, এরপর এখানে সেমন কিছু নেই, এখানে যেটা করবে তোমার দাগ দিয়ে দিচ্ছি, দেখো এই যে এখান থেকে করবে 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এখান থেকে লাস্ট পারা যেটা আছে, ওপরে যে আর্টিকেলগুলো দেখছো 53, 74, 75 আর্টিকেলগুলো প্রতিটা পরের চ্যাপ্টারে আছে। তোমার কাউন্সিল অফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার চ্যাপ্টারে ওখানে ডিটেলস করে আর্টিকেলটা লেখা আছে, কোনো অসুবিধা নেই। তোমরা এই লাস্ট প্যারাটাকে শুরু করবে, দেখা আছে 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978। এখানে কী বলেছে, enacted by Indira Gandhi government, which made the president bound by the advice of the Council of Ministers, headed by the Prime Minister. That the 44th constitutional amendment, আচ্ছা এখানে কী বলেছে 42nd অ্যামেন্ডমেন্ট 1976 কী বলেছে যে কাউন্সিল অফ মিনিস্টারের অ্যাডভাইস কিন্তু প্রেসিডেন্টের কাছে বাউন্ড। প্রেসিডেন্ট কিন্তু যা করবে কাউন্সিল অফ মিনিস্টারের অ্যাডভাইস প্রেসিডেন্ট না বলতে পারবে না, যাই বলবে প্রেসিডেন্ট হ্যাঁ বলতে হবে। আচ্ছা, কিন্তু 44th অ্যামেন্ডমেন্টে দেখো, আমি বললাম 42nd অ্যামেন্ডমেন্টে অনেক ভুল কাজ করা হয়েছিল, সেগুলো সব শুধরানো হয়েছে 44th অ্যামেন্ডমেন্টে। সেখানেও কী বলেছে, জনতা পার্টি হেড করেছিল 44th অ্যামেন্ডমেন্ট, যেটা করেছিল মোরারজি দেশাই ছিল। এটা বলেছে প্রেসিডেন্ট টু রিকোয়ার দ্য কাউন্সিল অফ মিনিস্টার টু রিকনসিডার সাচ অ্যাডভাইস ইদার জেনারেলি আদারওয়াইজ, হাউএভার হি শ্যাল অ্যাক্ট ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য অ্যাডভাইস টেন্ডার্ড আফটার সাচ রিকনসিডারেশন। মানে প্রেসিডেন্ট প্রথমে যেটা বলেছে 42ndে প্রেসিডেন্ট বাউন্ড, কিন্তু 44তে কী বললো, না বাউন্ড না, প্রেসিডেন্ট চাইলে রিকনসিডারের জন্য বলতে পারে, কিন্তু রিকনসিডার করার পর যদি আসে তখন কিন্তু প্রেসিডেন্ট না বলতে পারবেন, তখন প্রেসিডেন্টকে ওই অর্ডারটা শুনতেই হবে। যেখানে দেখো 1997 কিছু এক্সাম্পল দিয়েছে, ক্যাবিনেট যখন রেকমেন্ড করেছিল KR নারায়ণনকে ইম্পোজ প্রেসিডেন্ট রুল অন উত্তরপ্রদেশ, তখন প্রেসিডেন্ট রিটার্ন করেছিল রিকনসিডারেশনের জন্য, পরে সে ওইটা রিকনসিডারেশন হওয়ার পর আসেনি। সেকেন্ড আবার দেখা হয়েছিল 98-এ, এখন KR নারায়ণনকে ক্যাবিনেট বলেছিল প্রেসিডেন্ট রুল ইম্পোজ করার জন্য বিহারে, তখন সেম বলেছিল আবার রিকনসিডারেশনের জন্য, পরে রিকনসিডার হওয়ার পর যখন এসেছিল, ইট ওয়াজ অনলি হোয়েন দ্যাট দ্য প্রেসিডেন্ট রুলস ওয়ার ইম্পোজড ইন বিহার। রিকনসিডার হওয়ার পর আসার পরেই প্রেসিডেন্ট কিন্তু তখন ইম্পোজ করেছে, মানে একবার প্রেসিডেন্ট রিকনসিডারেশনের জন্য বলতেই পারে। আচ্ছা, এরপর দেখো, এবার তোমাদের আর্টিকেল আছে, এখানে 3টে পয়েন্ট লেখা আছে, দেখো দ্য প্রেসিডেন্ট হ্যাজ নো কনস্টিটিউশনাল ডিসক্রিপশন, কিন্তু ডিসক্রিপশনগুলো পরে পেয়ে যাবে, প্রাইম মিনিস্টার চ্যাপ্টার এগুলো লেখা আছে। প্রেসিডেন্ট কখন নিজের ইচ্ছা মতো করতে পারে, নিজের ইচ্ছা মতো আর কি ডিসিশন নিতে পারে, যদিও নিজের ইচ্ছা মতো নামে নিজের ইচ্ছা মতো, কিন্তু তাও এখানে কারোর না কারোর কাউন্সিল অফ মিনিস্টারের হাত একটু আধটু থেকেই যায়। কখন নিজের ইচ্ছা মতো প্রেসিডেন্ট করতে পারে, নিজের ইচ্ছা মতো করতে পারে যখন প্রাইম মিনিস্টার অ্যাপয়েন্ট করতে হবে, যখন কোনো পার্টি মেজরিটিতে থাকে না তখন, কিংবা কোনো প্রাইম মিনিস্টার যদি হঠাৎ মারা যায় তখন, তাহলে কোনো সাকসেসর যদি না থাকে প্রাইম মিনিস্টার, তখন নিজের ইচ্ছা মতো সে অন্য মানে ওই পার্টির কোনো লিডারকে অ্যাপয়েন্ট করতে পারে, যদিও সেখানে ওই পার্টির থেকেই চুজ করা হয় যে এনাকে প্রাইম মিনিস্টার বানানোর জন্য, তখনই প্রেসিডেন্ট কিন্তু প্রাইম মিনিস্টার বানায়, নিজের ইচ্ছা মতো কাউকে বানিয়ে এরকমভাবে দিতে যদিও পারে না। সেকেন্ড দেখো কী আছে, ডিসমিসাল অফ কাউন্সিল অফ মিনিস্টার ওয়েন ইট ক্যান নট প্রুভ দ্য কনফিডেন্স অফ দ্য লোকসভা। 3 হচ্ছে ডিসলিউশন অফ দ্য লোকসভা ইফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার হ্যাজ লস্ট ইজ মেজরিটি। এরপর আর্টিকেল আছে, আর্টিকেলগুলো প্রতিটা আর্টিকেল এখানে ইম্পর্টেন্ট, প্রেসিডেন্টের চ্যাপ্টারে যতগুলো আর্টিকেল আছে সব আর্টিকেল থেকে কিন্তু কোশ্চেন কোনো না কোনোবার কোথাও না কোথাও এসেছে, তো কিছু থেকে বেশি এসছে, কিছু থেকে কম এসছে, কিন্তু প্রতিটা আর্টিকেল থেকে কিন্তু কোয়েশ্চেন আসে, তো সেগুলো প্রতিটা আর্টিকেলই তোমাদের পড়তে হবে। আচ্ছা, এরপর যখন আমরা যেটা করবো, এরপর করবো তোমাদের ভাইস প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট চ্যাপ্টার আমাদের কমপ্লিট হয়ে গেছে, তো এরপর করবো ভাইস প্রেসিডেন্ট। ভাইস প্রেসিডেন্ট বেসিক মূল্য লাগবে না, খুব ছোটো একটা চ্যাপ্টার। ভাইস প্রেসিডেন্ট করার পর তোমাদের প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট থেকে কোয়েশ্চেন অ্যান্সার করিয়ে দেবো। এরপরে ভাইস প্রেসিডেন্টও কী আছে, ভাইস প্রেসিডেন্ট সিমিলারলি প্রেসিডেন্টের মতোই আছে, ভাইস প্রেসিডেন্টও ইনডাইরেক্টলি ইলেক্টেড হয়, ডাইরেক্টলি ইলেক্টেড হয় না। ভাইস প্রেসিডেন্টেও ইলেকটোরাল কলেজ থাকে, কিন্তু ওই ইলেকটোরাল কলেজটা একটু আলাদা প্রেসিডেন্টের থেকে। এখানে কী আছে দেখো, আচ্ছা, ইট কনসিস্ট অফ দ্য বোথ দ্য ইলেক্টেড অ্যান্ড দ্য নমিনেটেড মেম্বার অফ পার্লামেন্ট। ইন কেস অফ প্রেসিডেন্ট শুধুমাত্র ইলেক্টেড মেম্বার ছিল, এখানে কিন্তু ইলেক্টেড নমিনেটেড দুজনেই। ইট ডাজ নট ইনক্লুড দ্য মেম্বার্স অফ দ্য স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিজ। ইন দ্য কেস অফ প্রেসিডেন্ট ইলেক্টেড মেম্বার অফ দ্য অ্যাসেম্বলি অলসো ইনক্লুডেড, এখানে কিন্তু স্টেটের কোনো পার্টিসিপেশন নেই। দ্য প্রেসিডেন্ট ইজ দ্য হেড অফ দ্য স্টেট। বি আর আম্বেদকর যে এক্সপ্লেন করেছে যে কেন স্টেট পার্টিসিপেট করছে না,
প্রেসিডেন্ট হচ্ছে হেড অফ দ্য স্টেট, সেই জন্য প্রেসিডেন্টের ক্ষেত্রে স্টেট সেন্টার দুটোই কিন্তু পার্টিসিপেট করেছে। আচ্ছা, এখানে আর বেশি কিছু নেই। এখানে কোয়ালিফিকেশান দেখো কী আছে, সিটিজেন অফ ইন্ডিয়া, অবশ্যই যেটা আমি আগে বলেছি, যে কোনো কনস্টিটিউশনাল পোস্টে সিটিজেন অফ ইন্ডিয়া হওয়া বাধ্যতামূলক। 35 ইয়ার্স এজ থাকতে হবে। শুড বি কোয়ালিফাইড দ্য ইলেকশন অ্যাজ এ মেম্বার অফ দ্য রাজ্যসভা। কোনো অফিস অফ প্রফিট হোল্ড করবে না। ইউনিয়ন গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, লোকাল অথরিটি, পাবলিক অথরিটি কোনো কিছুর আন্ডারে। এখানে কিছু লিস্ট দিয়েছে দেখো প্রিভিয়াস তোমাদের কী বলে ভাইস প্রেসিডেন্টের। এখান থেকে যে কোশ্চেনটা দেয় সেটা হচ্ছে দুবার ভাইস প্রেসিডেন্ট কে হয়েছে। একবার তো রাধাকৃষ্ণন হয়েছে, আর একবার দেখো হামিদ আনসারি হয়েছে। তো এনারা দুবার করে ভাইস প্রেসিডেন্ট হয়েছে, আর সবাই মোটামুটি একবার করেই হয়েছে। আচ্ছা, বাট এ সিটিং প্রেসিডেন্ট or vice president of the union, the governor of any state and a minister for the union or any state is not deemed to hold any office of profit, যেটা আগে বলছিলাম। আচ্ছা, এবার এখানে দেখো প্রেসিডেন্টের ক্ষেত্রে আমরা যেমন দেখেছি ইলেকশনের জন্য 50 জন প্রপোজার, 50 জন সেকেন্ডার্স লাগবে। এখানেও সেম আছে, এখানে শুধু 20 জন লাগবে এবং প্রপোজার 20 জন ইলেক্টেড অ্যাজ এ সেকেন্ডার। আচ্ছা, এখানে দেখো এভরি ক্যান্ডিডেট হ্যাজ এ সিকিউরিটি ডিপোজিট, যেমন প্রেসিডেন্টের ক্ষেত্রে ছিল, ভাইস প্রেসিডেন্টের ক্ষেত্রে সেম 15,000 টাকা রিজার্ভ ব্যাংকে সিকিউরিটি ডিপোজিট করতে হবে। প্রেসিডেন্টের ক্ষেত্রে একটা জিনিস ছিল 1997-এর আগে সেটা 2,500 ছিল, আর ইলেক্টেড আর মানে প্রপোজার আর সেকেন্ডার ছিল সেগুলো 10 করেছিল, পরে 20 করে হয়েছে, এবং এগুলো 2,500 টাকা ছিল 1997-এর আগে অবধি। পরে এগুলো বেড়ে 50 আর এদিকে 15,000, আর এর ভাইস প্রেসিডেন্টের ক্ষেত্রে 20 করে হয়েছে। ওথ অ্যাফার্মেশন দেখো প্রেসিডেন্টের কাছে ওথ দেবে, এবং রেজিগনেশন লেটারও কিন্তু প্রেসিডেন্টের কাছেই দেবে। আচ্ছা, কন্ডিশন অফ দ্য অফিস দেখো শুড নট বি আ মেম্বার অফ ইদার হাউস অফ দ্য পার্লামেন্ট অর স্টেট লেজিসলেচার। যদি কোনো মেম্বার থাকে তাহলে তাকে সিট ভ্যাকেট করতে হবে। কখন? অন দ্য ডেট অন হুইচ হি এন্টার্স আপন হিজ অফিস। কোনো অফিস প্রফিট হোল্ড করবে না। Term of the office, vice president holds office for a term of the 5 years from the date on which he enters upon his office. However, he can resign from his office at any time by addressing the resignation letter to the president. He can also be removed from the office before the completion of his term. A formal impeachment is not required. মানে প্রেসিডেন্টের যেমন ইমপিচমেন্ট হয়, যে প্রসেসটা আছে সেরকম প্রসেসে কিন্তু এখানে ইমপিচমেন্টের দরকার নেই। হি ক্যান বি রিমুভড বাই রেজলিউশন অফ দ্য রাজ্যসভা। প্রেসিডেন্টের ক্ষেত্রে একটা মনে রাখো যে রেজলিউশনটা মানে প্রসেসটা যে কোনো হাউস স্টার্ট করতে পারতো, রাজ্যসভা হোক লোকসভা, কিন্তু ভাইস প্রেসিডেন্টের ক্ষেত্রে শুধুমাত্র রাজ্যসভাকে স্টার্ট করতে হবে, তারপর সেটা লোকসভাতে এগ্রি করলে তখন ইমপিচমেন্ট হবে। ওখানে কিন্তু লোকসভা স্টার্ট করলে হবে না ইন দ্য কেস অফ ভাইস প্রেসিডেন্ট। আচ্ছা, মেজরিটি অফ অল দ্য মেম্বার্স অফ দ্য হাউস অ্যান্ড এগ্রিড টু বাই দ্য লোকসভা, তাহলে কিন্তু এবং বাট নো সাচ রেজলিউশন ক্যান বি মুভড আনলেস অ্যাটলিস্ট 14 days অ্যাডভান্স নোটিস হ্যাজ বিন গিভেন। প্রেসিডেন্টের ক্ষেত্রেও সেম ছিল, 14 দিনে অ্যাডভান্স নোটিস প্রেসিডেন্টকে আগে থেকে দিতে হবে। নোটেবলি নো গ্রাউন্ড হ্যাজ বিন মেনশন টু দ্য কনস্টিটিউশন ফর হিজ রিমুভাল। ভাইস প্রেসিডেন্ট ক্যান হোল্ড অফিস বিয়ন্ড হিজ টার্ম until his successor assume the charges. He is also eligible for re-election at any number of times. সেম জিনিস যা প্রেসিডেন্টে পড়েছি এখানেও কিন্তু সেম, শুধু ইমপিচমেন্টটা একটু আলাদা। এখানে রাজ্যসভা শুধু ইনিশিয়েট করবে, প্রেসিডেন্টের ক্ষেত্রে যে কোনো হাউস কিন্তু স্টার্ট করতে পারতো। আচ্ছা, এরপর দেখো ভ্যাকেন্সি ইন দ্য হাউস কী কী উপায় হতে পারে। একটা 5 বছর কমপ্লিট হলো, একটা রিজাইন করলো, আর একটা রিমুভাল হলো, আর একটা ডেথ হয়ে গেল। Otherwise, for example, when he becomes disqualified or when his election is declared void. When the vacancy is going to be caused by the expiration of the term of the sitting vice president, election করতে হবে before the expiration of the term. প্রেসিডেন্টের ক্ষেত্রে কী ছিল, একটা 6 মাসের মধ্যে ইলেকশন করতে হবে যদি প্রেসিডেন্টের মানে ভ্যাকেন্ট হয়ে যায়। রেজিগনেশন, রিমুভাল, ডেথ এইসবের ক্ষেত্রে যদি ভ্যাকেন্ট হয়ে যায় 6 মাসের মধ্যে ইলেকশন করতে হবে। কিন্তু ভাইস প্রেসিডেন্টের ক্ষেত্রে দেখো, ইফ দ্য অফিস ফলস ভ্যাকেন্ট বাই রেজিগনেশন, রিমুভাল, death or otherwise, the election to fill vacancy should be held as soon as possible after the occurrence. এখানে কিন্তু কোনো টাইম লিমিট নেই। প্রেসিডেন্টের ক্ষেত্রে 6 মাস ছিল, কিন্তু এখানে কোনো টাইম লিমিট দেয়নি যে এই মাসে এত মাসের মধ্যে ভাইস প্রেসিডেন্ট ইলেকশন করতে হবে। দ্য নিউলি ইলেক্টেড ভাইস প্রেসিডেন্ট রিমেন্স ইন দ্য অফিস ফর এ ফুল টার্ম অফ 5 years, যখন থেকে ও অফিসের চার্জ নেবে। ইলেকশন ডিসপিউট, অল দ্য ডিসপিউট ইলেকশন ভাইস প্রেসিডেন্ট ইনকোয়ার্ড অ্যান্ড ডিসাইডেড দ্য সুপ্রিম কোর্ট। সেম প্রেসিডেন্টের ক্ষেত্রেও সুপ্রিম কোর্ট ছিল, যার ডিসিশন ছিল ফাইনাল। At the election of a president of a person as vice president cannot be challenged on the ground electoral college incomplete ছিল, সেম প্রেসিডেন্টের মতোই। If the election of the
person as a vice president declared void by the Supreme Court. Acts done by him before the date of such declaration of the Supreme Court are not invalidated, continue to remain in force. সেম ইন দ্য কেস অফ প্রেসিডেন্ট, একই কিন্তু ছিল, মানে দুটো জিনিস প্রায় পুরোটাই অলমোস্ট এক, শুধু মাইনার কিছু ডিফারেন্স আছে। পাওয়ার আর ফাংশন দেখো, আমরা জানি ভাইস প্রেসিডেন্ট অ্যাক্টস অ্যাজ এক্স অফিসিও চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা। ইন দিস ক্যাপাসিটি হিজ পাওয়ার অ্যান্ড দ্য ফাংশন আর সিমিলার টু দোজ অফ দ্য স্পিকার অফ দ্য লোকসভা। In this respect, he resembles the American Vice President, who also acts as the chairman of the Senate, the upper house of the American legislature. He acts as a president when a vacancy occur, আমরা জানি, in the president office, যখন প্রেসিডেন্ট রিজাইন করে, রিমুভাল হয়ে যায়, ইমপিচমেন্ট হলো, ডেথ হলো বা অন্য কোনোভাবে, হি ক্যান অ্যাক্টস অ্যাজ এ প্রেসিডেন্ট ফর ম্যাক্সিমাম 6 months, যার মধ্যে নতুন প্রেসিডেন্টের ইলেকশন হয়ে চলে আসতে হবে। Further, the sitting president is unable to discharge his function due to absence, illness and other causes. The vice president discharges his function until the president resumes his office. While acting as the vice president, discharging the function of the president, vice president does not perform the duties of the office of the chairman of the Rajya Sabha during this period, যেটা আমি প্রেসিডেন্টের সময় বলেছিলাম, ডেপুটি চেয়ারম্যান তখন রাজ্যসভার ডিউটি সামলাবে, যখন আমাদের চেয়ারম্যান বা ভাইস প্রেসিডেন্টের ডিউটি সামলাবে। আচ্ছা, ইন্ডিয়ান আর আমেরিকান ভাইস প্রেসিডেন্টের মধ্যে একটা কম্প্যারিজন করেছি, দেখো সামান্য কি ডিফারেন্স আছে দেখো। Though the office of the Indian Vice President is modeled on the lines of American Vice President, but there is a difference. American Vice President কি করে দেখো, succeed to the presidency when it falls vacant and remains president for the unexpired term of the president. মানে আমেরিকার কী হয়, ভাইস প্রেসিডেন্ট যদি কোনো প্রেসিডেন্ট ওখানে মারা গেল কিংবা ইমপিচ হয়ে গেল, তখন যে ভ্যাকেন্সি হয়, তখন ভাইস প্রেসিডেন্ট অ্যাজ এ প্রেসিডেন্ট অ্যাক্ট করে, কিন্তু যতক্ষণ মানে ওই প্রেসিডেন্টের টার্মটা ছিল, মানে ধরো 5 বছর প্রেসিডেন্টের টার্ম, 1 বছর পর প্রেসিডেন্ট ইমপিচমেন্ট হয়ে গেল কিংবা ডেথ হয়ে গেল, তো ভাইস প্রেসিডেন্ট বাকি যে 4 বছর টার্ম আছে, তো সেই 4 বছরই ভাইস প্রেসিডেন্ট অ্যাজ এ প্রেসিডেন্ট পোস্টটা সামলাবে। কিন্তু ইন্ডিয়াতে শুধুমাত্র 6 মাস সামলাতে পারবে। 1 বছরের মধ্যে কিছু হয়ে গেলে প্রেসিডেন্টের, ভাইস প্রেসিডেন্ট 6 মাস সামলাতে পারবে, কারণ 6 মাসের মধ্যে এখানে ইলেকশন করে নতুন প্রেসিডেন্ট ইলেক্ট করতে হবে। The Indian Vice President, on the other hand, does not assume the office of the President when it falls vacant for the unexpired term. He merely serves as an acting President until the new President assumes the charges. মানে 6 মাসের মধ্যে যা হবার হবে, 6 মাসের পর ভাইস প্রেসিডেন্ট সামলাতে পারবে না। আমেরিকাতে বাকি যেটুকু সময় টার্ম আছে প্রেসিডেন্টের 5 বছরে, পুরোটা ভাইস প্রেসিডেন্ট অ্যাজ এ প্রেসিডেন্ট হিসাবে অ্যাক্ট করবে। For the above, it is clear the Constitution has not assigned any significant function to the Vice President in that capacity. Hence, some scholar called him His Superfluous Highness. This office was created with a view to maintain the political continuity of the Indian state. এরপর দেখো অ্যামেন্ডমেন্টস আছে প্রেসিডেন্টের, যেটা আমি আগের দিন বলেছিলাম, 2018 সালে নতুন স্যালারি বেড়েছে, প্রেসিডেন্টের 5 লাখ হয়েছে, ভাইস প্রেসিডেন্টের 4.5 লাখ হয়েছে, এবং গভর্নরের সম্ভবত 4 লাখ হয়েছে। এগুলো অত দেয় না, এগুলো জেনারেল নলেজের জন্য জেনে রাখতে পারো, কারণ এরকম দেয় না যে প্রেসিডেন্ট স্যালারি কত হয়েছে, মানে দিলেও WBCS পরীক্ষা তো দেবে না, অ্যাটলিস্ট অন্য কোনো পরীক্ষা দিয়েও দিতে পারে, বাট আমি আজ অব্দি দেখিনি এরকম কোনো দিতে যে কত স্যালারি হয়েছে, খুবই কম দেখেছি। তা মনে রাখবে, ভাইস প্রেসিডেন্টের স্যালারি 2018 সালে চেঞ্জ হয়ে 4.5 লাখ হয়েছে। আচ্ছা, তো এরপর আর কিছু নেই, এটাই ছিল আজকের এই পর্যন্ত। এরপর ভাইস প্রেসিডেন্টের আর্টিকেলগুলো আছে, সেম জিনিস, প্রেসিডেন্টের আর্টিকেল প্রতিটা যেমন ইম্পর্টেন্ট, ভাইস প্রেসিডেন্টের আর্টিকেলও কিন্তু প্রতিটা ইম্পর্টেন্ট, খুব বেশি নেই যদিও, বাট প্রতিটা আর্টিকেল কিন্তু ইম্পর্টেন্ট। প্রত্যেক আর্টিকেল থেকে কিন্তু কোয়েশ্চেন আসার সম্ভাবনা আছে, আগে এসেওছে। কোনো আর্টিকেল হয়তো বেশিরভাগ রিপিট করেছে, কোনো আর্টিকেল হয়তো কমবার রিপিট করেছে, কিন্তু প্রতিটা আর্টিকেলে কিন্তু ইম্পর্টেন্ট। তো আর্টিকেলগুলো কিন্তু নেগলেক্ট করো না, ওগুলো কিন্তু পড়ো। হয়তো মনে রাখা একটু টাফ আছে, বারেবার পড়ো, রোজ একবার করে একটুখানি চোখ বুলিয়ে নাও, তাহলে হবে। কারণ বেশি টাইম লাগে না ওই কটা আর্টিকেল পড়তে, 10-15 মিনিটে হয়ে যাবে। তো 10-15 মিনিট একটু দাও আর্টিকেলগুলোর পিছনে, তাহলে অটোমেটিক্যালি দেখবে মনে থেকে যাবে। তো আজকে ভিডিও এ পর্যন্তই। নেক্সট দিন আমরা গভর্নর করব, কারণ প্রেসিডেন্টের পর গভর্নর করলে আবার যেমন প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট দেখলে অনেকটা মিল আছে, গভর্নরের সাথেও দেখবে অনেকটা মিল আছে, স্পেশালি পাওয়ারগুলো। গভর্নরও সেম পাওয়ার আছে যা প্রেসিডেন্টের পাওয়ার আছে, তো সেই জন্য গভর্নর চ্যাপ্টারটা করবো, যাতে বুঝতে সুবিধা এবং তাড়াতাড়ি তোমাদের হয়েও যাবে। এরপর আমরা প্রাইম মিনিস্টার করবো, আর ওইদিকে তারপর চিফ মিনিস্টার, যাতে এটা প্যারালাল করবো, যাতে সুবিধা হয় বুঝতে এবং চ্যাপ্টারগুলো তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। তো নেক্সট ডে গভর্নর করবো, এবং কিছু MCQ আমি চেষ্টা করবো দেওয়ার জন্য। প্রেসিডেন্ট আর ভাইস প্রেসিডেন্ট দুটো চ্যাপ্টার যে কমপ্লিট হলো, ওই চ্যাপ্টারে MCQ
আপলোড করে দেওয়ার জন্য, সেগুলি যাতে তোমরা সলভ করতে পারো। তো আজকে ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক করো, ভিডিওটা শেয়ার করে দিও। কিছু বলার থাকলে, জিজ্ঞেস করার থাকলে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করলে এরকম ভিডিও, এরকম লেকচার কিংবা আরও অনেক অন্য বিষয় ভিডিও আমি আপলোড করবো, সেইগুলো দেখতে হলে চ্যানেলটাকে যা সাবস্ক্রাইব করো। আমাদের টেলিগ্রাম চ্যানেলকে ফলো করতে পারো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, ওখানে ভিডিও কিন্তু লোড করা হয়। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, অ্যান্ড গড ব্লেস এভরিওয়ান।